হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। এই পরিস্থিতিতে তোমরা বাড়িতেই থেকো, একদম বাইরে বেরোবে না। বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কোভিড-19 এর বিরুদ্ধে আমরা সবাই জোটবদ্ধভাবে লড়ছি। গোটা বিশ্ব আজ স্তব্ধ। এই অজানা শত্রুর বিরুদ্ধে আমরা সবাই যুদ্ধ করছি। আমরা জিতবই। তবে এই পরিস্থিতিতে যেহেতু স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ, কিন্তু পড়াশোনা তো থেমে থাকে না। তাই তোমাদের জন্য আমরা অনলাইনে পড়াশোনার জন্য এই ভিডিওটি তৈরি করছি। আশা রাখি এটি তোমাদের উপকারে লাগবে। আজকে আমি তোমাদেরকে তোমাদের সিলেবাসের অন্তর্গত ভারতের যে জলবায়ু, সেই ভারতের জলবায়ু অধ্যায়ে ভারতের জলবায়ুর বৈচিত্র্যতা, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, এইগুলি নিয়ে আলোচনা করব। আশা রাখি এগুলি তোমাদের উপকারে আসবে। প্রথমে আমরা আসবো ভারতের জলবায়ু। দেখো, ভারতের জলবায়ু এবং জলবায়ুর যে নিয়ন্ত্রক এবং বৈচিত্র্যতা, এগুলি জানার আগে আমাদেরকে জানতে হবে আবহাওয়া ও জলবায়ু কাকে বলে। এই সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। প্রথমে আমরা আসি আবহাওয়া কাকে বলে। দেখো, তোমরা যদি প্রত্যহ সকালে লক্ষ্য করো বা অনুভব করো, দেখবে সকালের যে তাপমাত্রা বা উষ্ণতা, বায়ুপ্রবাহ, রৌদ্রকিরণ, মেঘাচ্ছন্নতা, ঠিক দুপুরে তা কিন্তু একই রকম থাকে না। আবার সন্ধ্যাতেও তা পরিবর্তিত হয়। তাহলে এই যে উষ্ণতা, আর্দ্রতা বা বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, এই যে উপাদানগুলির কথা আমি বললাম, এই উপাদানগুলিকে কিন্তু আমরা বলছি কি আবহাওয়া। সরাসরি আমরা কিন্তু উপাদানগুলিকে আবহাওয়া না বলে আমরা এইভাবে বলতে পারি, কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ ইত্যাদির যে সামগ্রিক অবস্থা, এই সামগ্রিক অবস্থাকেই বলবো আমরা আবহাওয়া। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আবহাওয়া কাকে বলছি আমরা। আমি আবারও রিপিট করছি, কোনো একটি নির্দিষ্ট স্থানের ও নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ ইত্যাদি সামগ্রিক অবস্থাকেই বলছি আমরা আবহাওয়া। দেখো, তাহলে সকালের যে আবহাওয়া, সন্ধ্যার যে আবহাওয়া বা দুপুরের যে আবহাওয়া, এটা কিন্তু সবসময় পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ আবহাওয়া সর্বদা পরিবর্তনশীল এবং এটি খুব দ্রুত পরিবর্তিত হয়। অপরদিকে যদি আমরা জলবায়ু কাকে বলে বলি, সেক্ষেত্রে কি বলবো, যে কোনো বিস্তীর্ণ অঞ্চল বা কোনো একটি বড় অঞ্চলের প্রায় 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা, যাকে আমরা বলবো জলবায়ু। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান নয়, কিন্তু এখানে বিস্তীর্ণ অঞ্চল হতে হবে, বড় অঞ্চল হতে হবে। তাহলে সেখানে আমরা যেটাকে আবহাওয়া পড়ে এলাম, তার 30 থেকে 40 বছরের গড় অবস্থা। অর্থাৎ কোনো বিস্তীর্ণ অঞ্চল বা কোনো একটি বড় অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে আমরা জলবায়ু বলবো। এই জলবায়ু আবহাওয়ার মতো দ্রুত পরিবর্তনশীল নয়।
আবহাওয়া যেমন খুব দ্রুত পরিবর্তিত হয়, জলবায়ু কিন্তু খুব দ্রুত পরিবর্তিত হয় না। দেখা গেছে কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই রকম থাকে। তাহলে তোমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে একটি সাধারণ ধারণা তৈরি হলো। এরপরে আমরা আসব ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। কেন ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ? কেন বলবো যে ভারতকে জলবায়ুগত দিক থেকে বৈচিত্র্যময় বা বৈচিত্র্যপূর্ণ? দেখো, ভারতের বিভিন্ন অঞ্চলের উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ বা জলবায়ুর অন্যান্য যে সকল উপাদানগুলি রয়েছে, এগুলি কিন্তু এক নয়। এগুলির মধ্যে বিভিন্নতা রয়েছে। বিভিন্ন স্থানে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, জলবায়ুর বিভিন্নতার জন্য ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুর এই যে উপাদানগুলি, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ বা অন্যান্য উপাদানগুলি যদি আমরা এক এক করে আলোচনা করি, তাহলে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে কেন ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। তোমরা দেখবে এই স্লাইডটিতে কতগুলি পয়েন্ট আমরা উল্লেখ করেছি, 1 2 3 4 করে। উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, উষ্ণতার মধ্যে আবার কিছু সাব পয়েন্ট রয়েছে, শীতকালীন উষ্ণতা, গ্রীষ্মকালীন উষ্ণতা, উষ্ণতার প্রসর। বৃষ্টিপাতের মধ্যে রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ, বন্টন, বৃষ্টিপাতের সময়কাল। বায়ুপ্রবাহগত দিক থেকে যদি আমরা দেখি মৌসুমী বায়ু, আঁধি, লু, সমুদ্রবায়ু, স্থলবায়ু, এছাড়া অন্যান্য উপাদানগুলি রয়েছে যাদের বিভিন্নতা রয়েছে। আমরা একে একে এবার আলোচনায় আসব। আমরা প্রথমে আসি উষ্ণতাগত বৈচিত্র্যতা। কি লক্ষ্য করি আমরা? যেখানে আমরা শীতকালীন উষ্ণতার কথা যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখব আমরা ভারতের উত্তর পশ্চিম অংশে উষ্ণতা যেখানে শীতকালে 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, সেখানে মধ্য ভারতে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং দক্ষিণ ভারতে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। আবার যদি আমরা গ্রীষ্মকালীন উষ্ণতার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে কি দেখব? রাজস্থানের মরু অঞ্চলে গ্রীষ্মকালে সর্বোচ্চ উষ্ণতা 48 ডিগ্রি সেন্টিগ্রেড বা 48 থেকে 49 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। এছাড়া এই সময় দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। অর্থাৎ ভারতে শীতকালীন এবং গ্রীষ্মকালীন উষ্ণতার বিভিন্ন স্থানের বিভিন্নতা বা বৈচিত্র্যতা আমরা দেখতে পাই। উষ্ণতার প্রসরগত দিক থেকে যদি আমরা দেখি, ভারতের মরু জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে দক্ষিণ ভারতে যদি উপকূলবর্তী অঞ্চল দেখি, এই উপকূলবর্তী অঞ্চলে উষ্ণতার প্রসর 5 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম হয়ে থাকে। এরপরে যদি আমরা বৃষ্টিপাতগত দিক থেকে আমরা বৈচিত্র্যতা লক্ষ্য করি, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ, সেক্ষেত্রে কি দেখব? যেখানে ভারতের রাজস্থানে বার্ষিক গড় বৃষ্টিপাত যেখানে 50 সেন্টিমিটারও কম থাকে বা কম হয়, সেখানে চেরাপুঞ্জিতে বার্ষিক বৃষ্টিপাত 1350 সেন্টিমিটার। অর্থাৎ বৃষ্টিপাতগত দিক থেকেও বৈচিত্র্যতা আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন অংশে। আবার এদের বন্টনের দিকে যদি লক্ষ্য করি, ভারতের গড় বৃষ্টিপাত যেখানে 100 থেকে 150 সেন্টিমিটার, সেখানে উত্তর পূর্ব ভারতের গড় বৃষ্টিপাত 300 থেকে 350 সেন্টিমিটার। আবার উত্তর পশ্চিম ভারতে রাজস্থান এবং পার্শ্ববর্তী অঞ্চলে 50 সেন্টিমিটারেরও কম হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা বৈচিত্র্যতা দেখতে পাই। বৃষ্টিপাতের সময়কাল যদি আমরা উল্লেখ করি বা লক্ষ্য করি, তাহলে দেখব বৃষ্টিপাতের বেশিরভাগটাই দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনে গ্রীষ্মকালে ঘটেছে, যেটাকে আমরা বর্ষাকালের বৃষ্টিপাত বলি। এবং শীতকালে পশ্চিমী ঝামেলার কারণে উত্তর ভারতের সামান্য বৃষ্টিপাতও সংঘটিত হয়। আবার বায়ু প্রবাহগত দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়। এছাড়া রাজস্থানের মরুভূমি অঞ্চলে ধূলিঝড় সংঘটিত হয়,
যাকে আমরা আঁধি বলি। তাহলে বায়ুপ্রবাহগত দিক থেকে রাজস্থানে যে বায়ুপ্রবাহ হচ্ছে ধূলিঝড়ে, তাকে আমরা আঁধি বলছি। আবার উত্তর পশ্চিম ভারতে বা উত্তর ভারতে গ্রীষ্মকালে এক প্রকার শুষ্ক এবং উষ্ণ বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, যাকে আমরা লু বায়ু বলি। এছাড়া উপকূলবর্তী অঞ্চলে দিনের বেলা, বিশেষ করে বিকেলের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয়। রাতের বেলা, বিশেষ করে ভোরের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। অর্থাৎ আমরা এই সমস্ত উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহগত যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, সেখানে ভারতের জলবায়ুর বৈচিত্র্যতা আমাদের কাছে পরিস্ফুট হচ্ছে। এছাড়া জলবায়ুর অন্যান্য উপাদানগুলির কথা যদি আমরা ভাবি, তাহলে সেখানে দেখব ভারতবর্ষের কোনো কোনো অঞ্চলে তুষারপাত সংঘটিত হয়, বিশেষ করে পার্বত্য অঞ্চলে। আবার কোনো কোনো অঞ্চলে কুয়াশা, ধোঁয়াশার সৃষ্টি হয়, কোথাও কোথাও শিশির জমে, কোথাও জলোচ্ছ্বাস পরিণত হয়। সেটা হচ্ছে যদিও ঘূর্ণিঝড় বা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের ফলে সাধারণত সামুদ্রিক জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। অর্থাৎ এই সমস্ত কারণগুলি ভারতের জলবায়ুর বৈচিত্র্যপূর্ণতাকে পরিস্ফুট করে। এরপর আমরা দেখব ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, অর্থাৎ যে সকল উপাদানগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রিত করছে, সেগুলিকে আমরা জলবায়ু নিয়ন্ত্রক বলব। ভারতের জলবায়ুর যে সকল নিয়ন্ত্রকগুলি রয়েছে, এই নিয়ন্ত্রকগুলি আমরা একে একে আলোচনা করব। প্রথমে আমরা জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে অবস্থান এবং অক্ষাংশগত বিস্তার দেখব। ভারতের অবস্থান এমন একটি ভৌগোলিকভাবে সীমাবদ্ধ রয়েছে, যেখানে দেখব ভারতের তিন দিক, ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্টিত রয়েছে। এবং স্থলভাগ, অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, এই সকল দেশগুলি স্থলভাগগত দিক থেকে ভারতের সঙ্গে যুক্ত রয়েছে বা ভারতের সীমানা নির্ধারিত করেছে এই সকল প্রতিবেশী দেশগুলির সঙ্গে। এবং ভারতের প্রায় উত্তর দিকে অবস্থানগত দিক থেকে যদি আমরা দেখি, অর্থাৎ অক্ষাংশগত দিক থেকে যদি আমরা দেখি, ভারতের অবস্থান 8°4' উত্তর, ভারতের দক্ষিণে 8°4' উত্তর থেকে ভারতের উত্তরে 37°17' উত্তর অক্ষাংশ বা উত্তর অক্ষরেখার মধ্যে ভারত অবস্থিত রয়েছে। এবং ভারতের প্রায় মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি, সেক্ষেত্রে দেখব যে ভারতের একেবারে এই দক্ষিণ দিকে 8°4' উত্তর অক্ষাংশ এবং এই উত্তর দিকে 37°17' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত রয়েছে। এবং ভারতের মাঝ বরাবর 23.5° উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা, এই যে দাগটি আমি দিলাম ঠিক এর উপরে, আমি যে মার্কটা করলাম এর উপরে দেখো ডরা কাটা 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 দাগ রয়েছে, ওটা আমাদের ভারতের মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। যে কারণে ভারতের দক্ষিণ অংশের যদি জলবায়ু দেখি, ক্রান্তীয় জলবায়ু, এবং ভারতের উত্তরাংশের যদি জলবায়ু দেখি, সেক্ষেত্রে দেখব আমরা উপক্রান্তীয় জলবায়ু হয় এবং নাতিশীতোষ্ণ জলবায়ুর মধ্যে অবস্থিত। এছাড়া ভারতের তিন দিক সমুদ্র দ্বারা পরিবেষ্টিত থাকার ফলে বা জলভাগ দ্বারা পরিবেষ্টিত থাকার ফলে উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু সমপন্ন প্রকৃতির হয়। আবার ভারতের উত্তরে
এইখানে হিমালয় পর্বত রয়েছে। এই হিমালয় পর্বত থাকার জন্য উত্তরের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির বা শীতল জলবায়ুও লক্ষ্য করা যায়। তাহলে আমরা দেখলাম অবস্থান এবং অক্ষাংশগত দিক থেকে ভারতের দক্ষিণ অংশে ক্রান্তীয় জলবায়ু এবং উপকূলীয় জলবায়ু সমভান্য প্রকৃতির, উত্তর অংশে উপক্রান্তীয় জলবায়ু এবং পার্বত্য জলবায়ু বা নাতিশীতোষ্ণ জলবায়ু বা শীতল জলবায়ু পরিলক্ষিত হচ্ছে। এরপর আমরা ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে হিমালয় পর্বতের ভূমিকা আলোচনা করব, যেখানে দেখব হিমালয় পর্বত প্রথমত হিমালয় পর্বতের উচ্চতা জলবায়ুর একটি অন্যতম নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অর্থাৎ যেখানে ভারতের অবস্থানগত দিক থেকে দেখছিলাম ভারতের উত্তরাংশ উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল, সেখানে উত্তরাংশে হিমালয় পর্বত অবস্থিত হওয়ার কারণে উপক্রান্তীয় অঞ্চল হওয়া সত্ত্বেও ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির বা পার্বত্য জলবায়ু প্রকৃতির। কেন না, আমরা সবাই জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। এইভাবে হিমালয় পর্বতের উচ্চতা যত বাড়তে থাকে জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এছাড়া হিমালয় পর্বত যদি তার অবস্থান আমরা দেখি, এই অঞ্চল বরাবর, তাহলে এই অঞ্চলে হিমালয় পর্বত উত্তরাংশে প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে, যার উচ্চতা প্রায় সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 8848 মিটার। তাহলে উত্তরাংশে হিমালয় পর্বত প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে, যে কারণে হিমালয় পর্বতের উত্তর দিকে সাইবেরিয়া থেকে আগত শীতল, শুষ্ক এবং শীতল বায়ু সহজেই ভারতে প্রবেশ করতে পারে না, এই প্রাচীরের মতো হিমালয় পর্বত দাঁড়িয়ে থাকার কারণে। যে কারণে এশিয়া বা সাইবেরিয়ার অত্যাধিক শৈত্যের হাত থেকে হিমালয় পর্বত ভারতকে রক্ষা করেছে। এছাড়াও ভারতের মৌসুমী জলবায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ু হিমালয় পার্বত্য অঞ্চলে ধাক্কা লেগে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় ভারতে বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে এবং শীতকালে পুনরায় উত্তর পূর্ব মৌসুম বায়ু হিসাবে শুষ্ক এবং শীতল বায়ু হিসাবে প্রবাহিত হয়। কিসের জন্য না, এই হিমালয় পর্বতের অবস্থানের কারণে। এছাড়া হিমালয় পর্বতের অবস্থান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই যদি আমরা বলি মৌসুমী বায়ুর উৎপত্তিতে সহায়তা করে। অর্থাৎ হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করে, তা আমরা দেখলাম। এরপর আমরা ভূপ্রকৃতি কিভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রিত করে তা দেখব। ভূপ্রকৃতি ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করে, যেহেতু ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যময়, যে কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা জানি উষ্ণতা হ্রাস পায়, যেটা আমরা আগে বলে আসছিলাম, এখানেও বলছি। যে কারণে সমভূমি অঞ্চলের তুলনায় পার্বত্য অঞ্চলের উষ্ণতা অনেকটাই কম হয়। এছাড়া ভূপ্রকৃতিগত দিক থেকে
পার্বত্য অঞ্চল অবস্থানের কারণে, বিশেষ করে খাসি, জয়ন্তিয়া পাহাড়, এইগুলি অবস্থানের কারণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু এইখানে বাধাপ্রাপ্ত হয়ে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটায় কোথায়? না মৌসিনরামে। এছাড়া কি শীতকালে ভূমির উপর উচ্চতা যে সকল অঞ্চলে বেশি রয়েছে সে সকল অঞ্চলগুলিতে সহজেই বরফ জমে বা তুষারপাত ঘটে, যা ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রিত করে। এরপর আমরা দেখব সমুদ্রের কাছাকাছি অবস্থান, অর্থাৎ ভারতের অবস্থানগত দিক থেকে আমরা প্রথমেই বলে আসছি বা বলে এসেছি যে ভারতের প্রায় 3 দিক জলভাগ দ্বারা পরিবেষ্টিত, যে কারণে ভারতের দক্ষিণ অংশে বা দক্ষিণ ভারতের 3 দিকেই সমুদ্রবেষ্টিত হওয়ার ফলে এই সকল অঞ্চলের জলবায়ু কিছুটা সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। এছাড়া কি? এছাড়া এই সকল অঞ্চলের উষ্ণতাও অনেকটা কম হয়। অর্থাৎ যদি আমরা এই ছবিটা দেখি তাহলে দেখব উপকূলবর্তী অঞ্চলে যেখানে উষ্ণতা সমোষ্ণ রেখাগুলি এখানে টানা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে একটু ভিতর দিকে গেলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে আর একটু ভিতরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে আবার উত্তর দিকে 20, 15, 10, এইভাবে উষ্ণতা বিভিন্নতা দেখা দিচ্ছে। কেন হচ্ছে? না উপকূলবর্তী অঞ্চল হওয়ার কারণে এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির, এবং এই উপকূল অঞ্চল থেকে যত ভিতরে যাওয়া হচ্ছে সেখানকার জলবায়ু মহাদেশীয় প্রকৃতির বা সেখানকার জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। এছাড়া আবার যদি আমরা উত্তর দিকে দেখি তাহলে পার্বত্য অঞ্চলের অবস্থান, যে কারণে দেখো পরপর 20, 15, 10 এইভাবে তাপমাত্রাটা কমে যাচ্ছে। অর্থাৎ সমুদ্রের কাছে অবস্থানের কারণে ভারতের জলবায়ু বিভিন্ন অংশে বিভিন্ন রকম হয়। এছাড়া এই উপকূলবর্তী অঞ্চলে সামুদ্রিক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এই সামুদ্রিক ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার কারণে এই উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়, যা এখানকার জলবায়ুকে নিয়ন্ত্রিত করে। এরপরে আমরা আসব মৌসুমী বায়ু। মৌসুমী হলো ভারতের জলবায়ুর সর্বাধিক প্রধান নিয়ন্ত্রক। ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের বন্টন, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ মৌসুমের আগমন এবং প্রত্যাগমন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার ফলে কি হয়? মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে যেখানে ভারতের উষ্ণতা সর্বাধিক থাকে বা বেশি থাকে সেখানে এই বায়ুর আগমন হওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হঠাৎ করে 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে নিচে নেমে যায় বা কমে যায়। নিচে নামে না, কমে যায়। অর্থাৎ মৌসুমী বায়ু ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করছে তখন সারা ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটছে, তাপমাত্রা হ্রাস পাচ্ছে বা তাপমাত্রা কমে যাচ্ছে। আবার যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে ফিরে যাচ্ছে, প্রত্যাবর্তন বায়ু হিসাবে আমরা বলি, তখন কি হয়? না তখন আমাদের ভারতবর্ষের তাপমাত্রা অনেকটা হ্রাস পায় এবং উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ তামিলনাড়ুর করমণ্ডল উপকূলবর্তী অঞ্চল যেটি রয়েছে সেখানেও আবার বৃষ্টিপাত ঘটিয়ে যায়। অর্থাৎ মৌসুমী বায়ু ভারতের জলবায়ুকে এইভাবে নিয়ন্ত্রিত করে। এরপর আমরা আসব জেট বায়ু। জেট বায়ু কি? সমুদ্রপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার উচ্চতায় অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে একটি সংকীর্ণ পথ ধরে সর্পিল আকারে প্রবল গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা জেট বায়ু বলবো। এই জেট বায়ু ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ শীতকালে ভারত উপমহাদেশের বা উপমহাদেশ অঞ্চলে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু অবস্থিত হয় বা অবস্থান করে, যে কারণে তখন এখানে উচ্চচাপ বিরাজ করে। যখনই উচ্চচাপ এখানে বিরাজ করবে তখন ভারতীয় উপমহাদেশ থেকে মৌসুমী বায়ু ফিরে যাবে বা প্রত্যাগমন করবে। আবার গ্রীষ্মকালে
তিব্বত মালভূমি যেখানে রয়েছে অধিক উষ্ণ হয়। উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু হিমালয়ের উত্তরে সরে যায়। তার ফলে এই সকল অঞ্চল অধিক উষ্ণ হয় এবং উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু এই হিমালয়ের উত্তরে সরে যাওয়ার ফলে ভারতের মাঝ বরাবর ক্রান্তীয় পূবালি জেট, এই ছবিটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সুন্দর করে এখানে দেওয়া আছে যে জেট বায়ুর প্রধান শাখা শীতকালে কোথায় অবস্থান করছে এবং গ্রীষ্মকালে কোথায় অবস্থান করছে। এটা স্পষ্টত বুঝতে পারবে এই ক্রান্তীয় পূবালি জেট বায়ু অবস্থান করে। তার ফলে কি হয়? তার ফলে জেট বায়ু ভারতের মাঝখানে যখনই অবস্থান করছে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটছে। এইভাবে জেট বায়ু ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। এরপর আমরা আসব ক্রান্তীয় ঘূর্ণাবাত ও পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে ক্রান্তীয় ঘূর্ণাবাত বা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলি? বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে বিশেষত 5 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সমুদ্রের উপর যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় তার ফলে ঘূর্ণবাতের তৈরি হয়। একেই সাধারণত আমরা ক্রান্তীয় ঘূর্ণিবাত বলি। ভারতের অবস্থানগত দিক থেকে যদি আমরা দেখি, ভারতের দক্ষিণাংশ ক্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থিত। আবার ভারতের দক্ষিণ অংশে 3 দিক জলভাগ দ্বারা পরিবেষ্টিত রয়েছে, যে কারণে ভারতের উপর ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাবটা সবচেয়ে বেশি হয়। এখানে কি হয়? ভারতে প্রায় প্রতি বছর ক্রান্তীয় ঘূর্ণাবাত সৃষ্টি হয় এবং ভারতের উপর আছড়ে পড়ে। সেখানে ভারতের জলবায়ুকে অনেকটাই প্রভাবিত করে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে বিগত কয়েক বছরগুলিতে যে সকল ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলি হয়েছে, আইলা, সিডার, হুদহুদ, নার্গিস, ফাইলিন বা আরও ইত্যাদি যেগুলি রয়েছে, সেগুলি কি করে? ভারতের জলবায়ু যেমন পরিবর্তন ঘটে, জলবায়ুর উপর যখন প্রভাব ফেলে, তেমন ভারতের জীবনহানিও ঘটাতে থাকে। এছাড়া ভারতে যখন শীতকাল অর্থাৎ মৌসুমী বায়ু যখন বিদায় নিচ্ছে, তখন ভারতের উপর আবহাওয়া খুব শান্ত থাকে, শুকনো এবং শীতল আবহাওয়া। এই সময় এক প্রকার ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। সাধারণত এটি ভূমধ্যসাগরের সৃষ্টি হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সৃষ্টি হয় এবং যার প্রভাব আমাদের ভারতের মধ্যে এসে পৌঁছায়, যাকে আমরা বলি কি পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলি। এর ফলে কি হয়? ওই সময়টাতে ভারতের জলবায়ুর শান্ত পরিবেশ কিছুটা বিঘ্নিত হয়, মেঘে ঢাকা হয়ে যায়, বৃষ্টিপাত ঘটে, পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে, তাপমাত্রা হ্রাস হয় এবং উত্তর পশ্চিম ভারতে একটানা 2-3 দিন ধরে ঝিরঝিরে বৃষ্টিপাত ঘটতে থাকে। এছাড়া আরও যে অন্যান্য পয়েন্টগুলি রয়েছে সেগুলি আমরা স্কুলে গিয়ে শ্রেণীকক্ষে আলোচনা করব। তোমরাও ছাত্রছাত্রীরা তোমরাও এগুলি মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করবে, বিশেষ করে যে টেক্সট বুকগুলি রয়েছে এই বইগুলি একটু খুঁটিয়ে পড়বে। এই ভিডিওটি তৈরি করতে আমার যে ধরনের বইগুলি আমি সাহায্য নিয়েছি, বুক ইন্ডিয়া, প্রান্তিক, ছায়া প্রকাশনী, এদের সাহায্য নিয়েছি। এছাড়া তোমাদের বাড়ির জন্য একটি অ্যাসাইনমেন্টের জন্য কোশ্চেন থাকবে, একটু তৈরি করে রাখবে, স্কুল খুললে আমাদের দেখাবে। তা হলো ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ কেন,
ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ কেন, এবং ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে আমি যে প্রথম 4টি পয়েন্ট আলোচনা করলাম, এই 4টি পয়েন্ট খাতায় লিখবে তোমরা। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসাবে যে প্রথম 4টি পয়েন্ট আমি আলোচনা করলাম, এই 4টি পয়েন্ট তোমরা খাতায় লিখবে। ভালো থেকো, বাড়িতেই থেকো। অসংখ্য ধন্যবাদ।